আসসালামু আলাইকুম। অবশেষে লঞ্চ হয়ে গেল সবচেয়ে হাইপড স্মার্টফোন বলা যায় 2022 সালের, সেটাই হলো নাথিং ফোন 1। এটা নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আসেনি, কেননা আমার কাছে মনে হচ্ছিল যে একটা ওভার হাইপড প্রোডাক্ট এটা, এবং এই জিনিসটা একদমই ওর্দি হবে না, এবং প্রাইস দেখো সেটাই মনে হচ্ছে। এবং মোটরোলা পুরো টুইটার ব্যাপী আজকে নাথিং ফোন 1-এর যখন খেলা লঞ্চ হচ্ছিল সেখানে একদমই থাগ লাইফ মোডে ছিল। আমরা ওয়েট করছিলাম যে অ্যাকচুয়ালি এর অফিসিয়াল প্রাইস কীরকম থাকবে। ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, এখন আমাদের কোনো একটা ওপিনিয়ন জানানো সম্ভব এর স্পেসিফিকেশন, প্রাইস টু পারফরমেন্স রেশিওর দিকে তাকালে। কিন্তু একটা কথা ডিরেক্টলি বলতে হয়, নাথিং অসাধারণ কিছুই করে নেই ভাই, পিছনে কয়েকটা লাইট লাগাই দিছে, জাস্ট এইটুকুই। আর বাদবাকি জিনিসগুলোর দিকে তাকালে আমাদের কাছে অল্টারনেটিভ অনেক অপশন রয়েছে অলরেডি। সেখানে নাথিংয়ের মতো একটা ব্র্যান্ডের উপর টাকা ঢালার কোনো প্রশ্নই ওঠে না, এবং তারা স্টার্ট আপ ব্র্যান্ড হিসাবে তারা যা শুরু করছে, প্রথম দিন ফোন লঞ্চ হওয়ার পর থেকেই নাথিং দুইটা কারণে টুইটারে ট্রেন্ড করছিল। নাম্বার 1, ভালো দিকের জন্য, তাদের ডিজাইন থেকে শুরু করে সব জিনিস মানুষের ভালো লেগেছে। নাম্বার 2, তারা কোনো ধরনের নেগেটিভিটি নিতেই পারছিল না। ফর এক্সাম্পল, কালপে একটা টুইট করে জানাচ্ছিল যে একটা ফোনের মধ্যে যদি 4টা ক্যামেরা থাকে পিছনে, ওখানে যদি একটা ভালো ক্যামেরা থাকে আর 3টা যদি বাজে ক্যামেরা থাকে, ওই থেকে 2টা ভালো ক্যামেরা থাকা অনেকটাই বেশি ভালো ওই 4টা ক্যামেরার সেট আপ থেকে। মানে পিছনে দেখাচ্ছে 4টা ক্যামেরা, কিন্তু ওখানে ভালো ক্যামেরাই আছে একটা, সেটার থেকে 2টা ভালো ক্যামেরা থাকে একটা ফোনের মধ্যে ভালো। যে জিনিসটা কিনা আমরা অ্যাপেলের কাছ থেকেও দেখি, 3টা সেম কোয়ালিটির ক্যামেরা ইউজ করে অ্যাপেল, সেই জিনিসটাই সে ইন্ডিকেট করতে চেয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবং ওই টুইটের নিচে একটা ছেলে কমেন্ট করেছে যে বক্সের মধ্যে চার্জার না দেওয়ার থেকে একটা 10 ওয়াটের চার্জার দেওয়া ভালো, যদি আমরা ওই ভালোর দিকে তাকাই। সেই জিনিসটা বলার পর কালপে ওই ছেলেকে ব্লক করে দিয়েছে। কি বলবো, যাই হোক, এই নাথিংয়ের পেজের মধ্যে এরকম দেখা যাচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে, আমি এটিসির গ্রুপের মধ্যেও গত 2-3 দিন যাবৎ দেখছি, কিছু কিছু মানুষ তো লজিক্যালি চিন্তা করছে যে অ্যাকচুয়ালি এটার কম্পিটিটর রয়েছে গ্যালাক্সি A52s, বড় কম্পিটিটরের, এর থেকেও কম দামের মধ্যে পাওয়া যাবে আনঅফিসিয়ালি বাংলাদেশের মধ্যে। এটার দাম তো 40,000 টাকা পার হয়ে যাবে, এবং A52s 40,000-এর নিচে আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে গিয়ে ওটা গ্রেট অপশন। কিন্তু এই ফোনটার অলরেডি কিছু কিছু টক্সিক ফ্যান তৈরি হয়ে গিয়েছে, যারা কিনা একদমই OnePlus-এর মতো ফ্যান ছিল। OnePlus-এরও সেম এই ধরনেরই টক্সিক ফ্যান বেস ছিল। আজকে OnePlus ব্র্যান্ডটা এই টক্সিক ফ্যান বেজের কারণে ডুবতে বসছে। সেম জিনিসটা হয়তো বা নাথিংয়ের ক্ষেত্রেও হতে পারে। নাথিংয়ের ফ্যান বয়েজরা এই ফোনের দামকে জাস্টিফাইড করানোর জন্য বলছে যে এই ফোনটা অ্যাকচুয়ালি অ্যাপেল কিংবা স্যামসাংয়ের এই সিরিজ, স্যামসাংয়ের S20 ফ্যান এডিশন বা S21 ফ্যান এডিশন এই সিরিজের সাথে কম্পিট করতে আসছেই না। তাহলে ভাই কার সাথে কম্পিট করতে আসছে? এরা কি রিয়েলমি এবং শাওমির লগে কম্পিট করতে আসছে? শাওমি এবং রিয়েলমি যারা কিনে, তারা বাজেটের ব্যাপারে প্রচুর পরিমাণ কনসার্ন। তারা পিছনে ডিজাইন দেখে এত বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করবে না। হ্যাঁ, জানি যে এই ডিজাইনটা অনেক বেশি আই ক্যাচি, অ্যাট্রাকটিভ, জিনিসটা আমার কাছেও ভালো লেগেছে ডিজাইন ওয়াইজ। কিন্তু ফ্যান বয়েজরা এইভাবে ডিসক্রাইব করছে যে নাথিংয়ের এই ফোনটা হয়তো বা অ্যাপেল কিংবা স্যামসাং থেকেও বেশি পরিমাণ জনপ্রিয় হয়ে যাবে। এবং সফটওয়্যার ওয়াইজ তারা প্রমিসেস করেছে ভাই 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আসবে। অনেকে এটাকে বলছে যে 4 বছরের একদমই ওএস আপডেট আসবে। না ভাই, 3 বছরের শুধুমাত্র অপারেটিং সিস্টেমের আপডেট আসবে। আর সেম এই ধরনের সফটওয়্যার আপডেটের এক্সপিরিয়েন্স স্যামসাংয়ের এই সিরিজের ফোনগুলোর মধ্যে অলরেডি দিচ্ছে, যেগুলো কিনা আমাদের এক্সাম্পল হিসাবে সামনেই রয়েছে। সেখানে নাথিংয়ের এই ফোনটার পিছনে আমরা কী জন্য ইনভেস্ট করব? যদি আপনি এর স্পেসিফিকেশনের দিকে তাকান, একদমই অ্যাভারেজ কোয়ালিটির স্পেসিফিকেশন রয়েছে। ফর এক্সাম্পল 6.5 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাসের ওলেড প্যানেল থাকছে, 120 Hz রিফ্রেশ রেটের HDR10+-এর। ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো কোনো ইস্যুই না। অনেকে গ্রিন টিন্ট পাচ্ছে, সেটা নিয়ে কমপ্লেন করা যায় না, কেননা অনেক ফোনের মধ্যে এরকম হয়। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের মধ্যে এই ধরনের ঝামেলাগুলো প্রায় সময় দেখা যায়। সেই ক্ষেত্রে গিয়ে তেমন বেশি একটা কোশ্চেন করছি না। বাদবাকি প্রসেসর সেকশনের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G+ রয়েছে, যেটা কিনা 7 সিরিজের প্রসেসরের মধ্যে সবচেয়ে ব্যালেন্সড প্রসেসর। ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টের সাথেও আসে প্রসেসরটা। মোট কথায় বলতে গেলে এই প্রসেসরের জন্য সর্বোচ্চ গেলে আমরা পে করতে পারবো 35,000। সেম প্রায় এইরকমই প্রসেসর দিয়ে গ্যালাক্সি A52s অলরেডি আমাদের সামনে আছে। সেই ক্ষেত্রে গিয়ে এই জিনিসটা কার সাথে কম্পিটিশন দিতে আসছে? আমার মনে হয় যদি নাথিং স্যামসাং কিংবা অ্যাপেলের সাথে কম্পিট করতে আসে, সে আবারও হারিয়ে যাবে। নাথিংয়ের উচিত স্যামসাং কিংবা অ্যাপেলের কিলার হওয়া। কিলার হতে পারতো কীভাবে? আজকে যদি এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে 8/128 GB যে র্যাম ভেরিয়েন্টটা রয়েছে, ওই ফোনটা যদি 30,000 রুপিজেরও নিচে লঞ্চ হতো,
সেই ক্ষেত্রে গিয়ে এটা একটা জাস্টিফাইড ডিল হতো। কিন্তু এখন গিয়ে 33,000 রুপিজে লঞ্চ হয়েছে, বাংলাদেশের মধ্যে আসলে কনফার্ম এটা 40,000 টাকারও উপর দাম থাকবে। সেই ক্ষেত্রে গিয়ে S20 FE S21 FE পাওয়া যাবে আর একটু টাকা ভরলেই। A52s 40,000-এর নিচে আনঅফিসিয়ালি পাওয়া যায়। সেই ক্ষেত্রে গিয়ে এই ডিলটা তেমন বেশি একটা এক্সাইটিং ডিল হবেই না। ক্যামেরা ক্যাটাগরির মধ্যে মোটামুটি সিরিয়াস কিছুই থাকছে, কিন্তু ক্যামেরা ক্যাটাগরি নিয়ে প্রচুর পরিমাণ কনফিউশন রয়েছে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে এখন পর্যন্ত জাস্টিফাইড ক্যামেরা প্রোভাইড তারা করতে পারবে কিনা সেটা নিয়ে তো কনফার্ম কোশ্চেন রয়েছে। আমার সবচাইতে ফেভারিট সেন্সর ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা, যেটা কিনা সনি IMX766। এই সেম সেন্সরটা কিন্তু রিয়েলমি 9 Pro Plus-এর মধ্যে ইউজ হয়েছে। 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের GN1 সেন্সর রয়েছে সেকেন্ডারি ক্যামেরাটা, এবং 16 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে IMX471-এর, এই সনির সেন্সরটাও সেলফি ক্যামেরা হিসেবে অনেক জায়গাতে ইউজ হতে দেখেছি আমরা, গুগলের ক্যামেরার মতো দেখি। 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ডিসেন্ট কোয়ালিটির ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু আউট অফ দ্য বক্স থাকছে না। এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, এখনকার সময় এটা অনেকেই করে কস্ট কাটিংয়ের জন্য। বাট এই ফোনটা যদি 30,000 রুপিজে আসতো, সেই ক্ষেত্রে গিয়ে এই গ্লিফ ডিজাইনের কারণে, বেসিক্যালি তাদের যে লাইটিং সেটআপটা রয়েছে পিছনে, এটাকে তারা গ্লিফস নাম দিয়েছে, সেই জিনিসটার জন্য একটা মার্কেট কাঁপানো ফোন হতে পারতো। কিন্তু একটু দাম বেশি হওয়ার কারণে যে একটা ইমপ্রেশন আছে, এই ইমপ্রেশনটা মানুষের মাথার মধ্যে একদমই ঢুকে যাচ্ছে যে এটা স্যামসাংয়ের আশেপাশে দাম চলে যাচ্ছে। স্যামসাংয়ের S21 ফ্যান এডিশন, S20 ফ্যান এডিশনের কাছাকাছি দাম পৌঁছে যাবে, A52s থেকেও দাম বেশি দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে গিয়ে এই জিনিসটা নেওয়ার চান্সেস একটু হলেও মানুষের কম থাকবে, কেননা তাদের সফটওয়্যার আপডেট ওয়াইজ, সার্ভিসেস ওয়াইজ কোনো ধরনের সিকিউরিটি এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, যে জায়গায় গিয়ে স্যামসাংয়ের সার্ভিসেস এত বেশি পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনাদের ভাই ব্রাদাররা নিয়ে কী মতামত নিচে কমেন্ট বক্স অবভিয়াসলি জানাবেন, এবং নাথিংয়ের এই ফোনটার জন্য আপনি কয় টাকা পে করতে রাজি আছেন সর্বোচ্চ গেলে, এটাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ডিজাইনটা নিয়ে কী মতামত, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা কিনা নাথিংয়ের এই ফোনটা একবার হলেও দেখতে চাচ্ছে কিংবা কিনতে চাচ্ছে। নিচে সাবস্ক্রাইব বাটনটার দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে, অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।